আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যার ঘরের ওই ওই আগুন ধরানোর বিষয় নিয়ে আমার মনিরা ডাক দিছে যে আপনাদের এই যে ঘরে আগুন ধরে গেছে, তারা ওই সন্দেহমূলক করে আমার মনিকের মারধর করে মারিয়ে ফেলেছে। 18 তারিখে ফরিদপুরের মধুকালীর জুমাইন পঞ্চপল্লীতে যে মর্মান্তিক মধ্যযুগীয় কায়দায় দুই ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে, সেই ঘটনাটি আমরা বাঙালি জাতি তো আমরা খুব দ্রুত ভুলে গিয়েছি। এখন নানান ইস্যু সামনে আছে, আমরা দেখছি সেগুলো। তো সেই ঘটনাটার বেশ কিছুদিন অতিবাহিত হলেও সেই ঘটনার কোনো কিছুই কিন্তু এখন পর্যন্ত শেষ হয় নাই। সেই মায়ের কান্নাও শেষ হয় নাই। দুইজনের মৃত্যুর পর মন্ত্রী মহোদয় এলাকায় গিয়েছিলেন এবং তিনি গিয়ে একটা মুরগি, একটা ছাগল, একটা গরু, 2 লাখ টাকা এরকম কি যেন দেওয়ার কথা বলে এসেছিলেন। সেটাও এখন পর্যন্ত তাদের পরিবার পায় নাই। গতকালকে একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে বেরিয়েছে, যে ভিডিওটা আমার কাছে এসে, আপনারা দেখেছেন কিনা জানি না। সেই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে একজন তাদের এক নেতা সেখানে চেয়ারে বসে, তখন পর্যন্ত সবাই জীবিত, তাদেরকে হয়তো হালকা মারধর করা হয়েছে, হাত বাঁধা, পিছন দিকে এই অবস্থায় তাদের সামনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে একজন, এবং তিনি বলছেন যে সবকিছু স্বীকার করতে, না হলে কিন্তু মার তো দিবেই, হাত পা তো গুঁড়ো করে দিবেই, তারপরে আবার তাদেরকে সারা জীবন জেলখানায় কাটাতে হবে। তো এরকম কথাবার্তা বলছে, তাদেরকে জোর করে স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করছিল। সম্ভবত তারা স্বীকারোক্তি দেয় নাই, যে কারণে তাদেরকে এই অমানসিক পৈশাচিক ভাবে তাদেরকে হত্যা করা হয়। একজন মানুষ যদি কোনো মন্দিরে আগুন দিয়ে থাকে কিংবা কোনো মন্দির সম্পর্কে বাজে কথাও বলে থাকে, সেটাকেও আমি অপরাধ মনে করি। তার বিচার হওয়া প্রয়োজন। বিচারের জন্য বাংলাদেশে আইন আছে, বিচার আছে, পুলিশ আছে, অতএব সেখানে বিচার হতে পারত। তারপরে ধরলাম যে উত্তেজিত জনতা কিছুক্ষণ তাদেরকে মারধর করলো, সেটাও মেনে নিলাম। কিন্তু দুইজন মানুষকে পিটাতে তারপরে মেরে ফেলা, তাদের চোখ পর্যন্ত উপড়ে তোলা, এটা কোন পৃথিবীতে আমরা বসবাস করি? সেই মানুষগুলো সেখানে বসে, তারপরে আমি মনে করি এটা একটা পরিকল্পিত, একদম হাতে ধরে একটা হত্যাকাণ্ড। তারা সেখানে তাদের সাথে কথা বলছেন, কথা বলার পরে তারা উত্তেজিত যেসব হিন্দুরা আছে তাদের হাতে তাদেরকে তুলে দিয়ে এসেছেন এবং তাদেরকে হত্যা করা হয়েছে। অতএব এখানে যারা এটা মধ্যস্থতা করতে সেখানে পৌঁছেছিল, জনপ্রতিনিধি থেকে শুরু করে হিন্দুদের যেসব নেতারা আছে, সবাই এটার জন্য বিচারের আওতায় আসা উচিত, এবং তারা সবাই আমি মনে করি খুনি। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে, এখন পর্যন্ত যাদেরকে কালকের এই ভিডিও কিংবা আগের ভিডিওগুলোতে দেখা গেছে, তাদের কাউকেই এখন পর্যন্ত আটক করা হয় নাই। উপরন্তু আমরা যতটুকু শুনছি যে সেখানে মুসলমান বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ধর্মীয় সংগঠন, এরকম বিএনপি জামায়াতের লোকজন, তাদেরকে পরিকল্পিতভাবে ধরপাকড় করা হচ্ছে। তারা বাসায় ঘুমাতে পারছেন না। আর অন্যদের ব্যাপারে আবার নাটকীয়ভাবে পুরস্কার ঘোষণা করা হয়েছে, ধরিয়ে দিতে পারলে তাদের পুরস্কার। আমার কথা হচ্ছে যে সেই ঘটনা ঘটবার পরপর তারা সেখান থেকে পালিয়ে গেল কিভাবে? এখন তাদেরকে ধরার জন্য তারা পুরস্কার ঘোষণা করছে। আমি মনে করি এটাও ওই নাটকেরই আরেকটা অংশ। এটা নিয়ে বিচার হবে না, এবং বিচারের জন্য যে গণমাধ্যম সরকারের উপরে চাপ সৃষ্টি করবে, সেই গণমাধ্যমও আসলে আমি মনে করি না যে এটা নিয়ে কাজ করছে। তারা এটাকে যতটুকু সোশ্যাল মিডিয়াতে এসেছে ততটুকুকে কাভার করার জন্য 1 দিন 2 দিন সংবাদ পরিবেশন করেছে, তারপরে সেটা নিয়ে কোনো ফলো আপ নেই, অনুসন্ধান নেই, কোনো কিছুই নেই। সেই পঞ্চপল্লীতে এখনো কি ঘটছে সেটাও আমরা বাংলাদেশের মানুষ জানি না। যাই হোক, আমার সাথে আজকে উপস্থিত আছেন সেই ঘটনায় শহীদ আশরাফুল এবং আশাদুল, তাদের মা। তিনি এখনো মাঝে মধ্যেই যতটুকু জানতে পেরেছি যে তার সেই সন্তানদের কথা মনে হলেই কান্না করছেন, কখনো কখনো জ্ঞান হারাচ্ছেন। সেই কষ্টের কথা এখনো তিনি ভুলতে পারেননি। তার উপরে গতকালকের যে ভিডিও, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে জলজ্যান্ত 2 জন মানুষ, একদম সুস্থ সবল 2 জন মানুষ দাঁড়িয়ে আছে। সেই মানুষ 2 জন সেখান থেকে নেই, এবং অন্য যে 2 জন আছে
তাদের অবস্থাও খুবই গুরুতর। তাদের কোনো খোঁজও নেই, তাদের নিয়ে গণমাধ্যমে কোনো নিউজও নেই। এদের ভেতরে একজন সম্ভবত এখন পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। উন্নত চিকিৎসার জন্য তার ঢাকাতে নিয়ে যাওয়া হলেও সেখানে তেমন কোনো আ উম ফলপ্রসূ কোনো কিছু হয়েছে বলে আমরা জানতে পারিনি। যাই হোক, কি অবস্থা সেদিন কি ঘটেছিল সেটা আমরা আজকে শুনবো, এবং পাশাপাশি আপনারা যে ভিডিও কিছু ফুটেজও আমি এখানে আপনাদের দেখাবো, সেটা থেকে নিশ্চয়ই আপনারা জানতে পারবেন যে আসলে ফরিদপুরে আ যেই ২ জনকে হত্যা করা হয়েছে, তারপরে সরকারের পক্ষ থেকে, গণমাধ্যমের পক্ষ থেকে স্থানীয় যেসব মানুষজন এইসব ঘটনার সাথে জড়িত ছিল তাদের বিচারের ব্যাপারে কতটা প্রহসন করা হচ্ছে সেটা আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। যাই হোক, আমরা সরাসরি চলে যাচ্ছি। তার মা এবং মামা আব্দুর রহিম দুজনই আমাদের সাথে যুক্ত আছেন। ১ম এ আমরা তার মার কাছ থেকে শুনি কি ঘটেছিল এবং কি হচ্ছে এখন পর্যন্ত। আপনার ছেলেদের সাথে কি হয়েছিল? ওই যে ওই ঘটনার একটু বর্ণনা দেন আমার তো, যে কাছে ওদের ঈদে সাথে হলো আপনার সবশেষ দেখা হইলো কবে? তারপর ওইখানে গেল বা ঘটনার কথা মঙ্গলবারের এখন দিন আমার পর্যন্ত কাছে কি আসে। জানতে ঈদ পেরেছেন? হলো কিভাবে তাদেরকে বৃহস্পতিবার। হত্যা করা হইলো এটা একটু। মানে রবিবার, শুক্রবার, শনিবার, রবিবারের দিন কাজে যায়। ১৫ তারিখে হলো কাজে যায় আমার ছেলেরা। তো ওই দিন সকালবেলা ১০টার দিকে ফোন দিছি, বাবা তোমরা কোথায়? কি খাইছো? বলছে যে আম্মু আমরা অন্য জায়গা ওই বলছে যে এক জায়গা কাজে আইছি। আমি শুনিনি যে কোন জায়গা কাজে। আমি বলছি বাবা তোমরা খাইছো? বলছে না আম্মু আমরা নতুন এক জায়গায় কাজে পাঠাইছে। আমরা বাজার সদাই করবো তারপর আমরা খাবো। পরে আসার সময় আবার ফোন দিছি, বাবা তোমরা কি খাইছো? কি রান্না করছো? কয় আম্মু ডাল রান্না করছি আর হলো ভাত। এটা ১৫ তারিখে ওদের সাথে আমার আলাপ হয়। ১৫ তারিখে আবার ওই মানে খানা খাই যখন ওই টাইমে আবার আমি ফোন দিই। ১৬ তারিখে আবার ফোন দিছি, বাবা তোমরা কি খাইছো? কি? ফোন দিয়ে আগে সালাম দিছি। ওর সাথে জিজ্ঞাসাবাদ করছি, ও আমার সাথে জিজ্ঞাসাবাদ করছে। তারপর আবার বললাম যে বাবা তোমরা খাইছো? বললে যে আম্মু আজকে আমাকে আর এক জায়গা কাজে পাঠিয়েছে। আমি বললাম যে বাবা তোমরা কি খাইছো? কোনো না আমা খাইনি। তা আমি বললাম তোমরা এক জায়গাতে আর এক জায়গা, আর এক জায়গাতে আর এক জায়গা, তোমরা এত কষ্ট করো বাবা, তোমরা ঠিক সঠিক সময় তোমরা খাইয়ে নিও বাবা, তোমরা এত কষ্ট করে কি করবা? তোমাদের জীবনে যদি এত কষ্ট হয় তাহলে এই কামাই করে কারা খাবে? কিরা খাবে? আমি আমি এই কথা বলেছি। ১৬ তারিখে কথা বলছি। রাত্রেও আবার ওই ইশার পরে ওই টাইমে মানে যে সময় খানা খাই ওই টাইমে ফোন দিছি। বললে যে ওই দিনও বলছে যে মা আমরা ডাল রান্না করছি। ১৭ তারিখে আর আমি আমার কথা বলতে পারিনি। ১৭ তারিখে আমার ফোনে হলো টাকা ছিল না। ১৮ তারিখে যেমন আমার ভিতরে অনেক অশান্তি লাগতেছে, অনেক খারাপ লাগতেছে বাচ্চাদের জন্য। ওই যে ১ সপ্তাহ এসে থাকি গেছে। তা আমার বড় ভাইয়ার ফোন নিয়ে বললাম যে ভাইয়া ফোনটা দেন, আমার বাচ্চাদের সাথে একটু কথা বলবো। তা তখন ফোনটা দিলি আমি মনে হয় মাগরিবের আজানের মনে হয় ০.৫ ঘন্টা আগেই ফোনে কথা বলছি আশরাফুল বড় ছেলের সাথে। বড় ছেলের সাথে তা আমার আবার ১৮ তারিখে আমার হলো গলায় টন্স হইছে। আমি ফরিদপুর জনতা হসপিটালে হলো ডাক্তার দেখাই। তো সালাম দিয়ে বলছে আম্মু কেমন আছো? আমি বলছি আব্বু ভালো আছি। তারপর বলছে আম্মু তুমি কি ডাক্তার দেখাইছো? আমি তো বলছি ডাক্তার দেখাইছি। বলছে আম্মু তুমি ঠিক মতো ওষুধ খাওয়া দাওয়া করে ঠিক মতো কোনো টাকা চিন্তা করবে না, আমরা আছি। এই কথা বলেছি। পরে ওর ফোনে আবার ওই টাচ ফোন, তো ওই ফোনের ভিতরে ওই বালি আর হলো সিমেন্ট দেয় মনে হয় জাম হয়ে গেছে, কথা স্পষ্ট আসে না। আমি আবার বলেছি বাবা আজকে তোমরা কোন জায়গা কাজ করতেছো? জিজ্ঞাসা করছি যে বাবা আজকে তোমরা কি সেই জায়গায় কাজ করতেছো না কোন জায়গা? ও বলছে যে পঞ্চপল্লী। বলে পঞ্চপল্লী, তা আমি তো পঞ্চপল্লী কোনোদিন নাম শুনিনি। আমি বলছি বাবা কোথায় সে পঞ্চপল্লী? তা বলছে যে মানে এই কথা রাখলে জিজ্ঞাসা করছি, করার সাথে ওই ফোনটা কাটিয়ে যায়। আমি মনে করছি যে সন্ধ্যার পরে ঈশার টাইমে আবার আমি বাচ্চাদের ফোন দিই। এর ভিতরে আবার আমি আর ফোন দিতে টাকা ভরতে পারিনি। তা মনে করছি কথা তো আলাপ সালাপ কথা বলেছি। আমি কালকে পরে ফোনে টাকা ভরে আবার কথা বলবো না। এর ভিতরে আনুমানিক রাত ১০টার সময় আমার দেবর মানে আমার ফোন দেয়। ফোন দিয়ে বলতেছে ভাবি আপনার ২ ছেলে হসপিটালে। যে কালে বলছে ২ ছেলে হসপিটালে। আমি বলতেছি মনে মনে ভাবতেছি যে আমার ২ ছেলে যদি হসপিটালে থাকে তাহলে আমার মনে তো কোনো অসুবিধা না। সন্ধ্যার সময় যেহেতু কথা বলছি আমার ছেলেরা তো বলতো যে আম্মু আমার এই সমস্যা, এইটা হইছে। আমি বিশ্বাস করতেছি না। তারপরে আবারও ফোন দিছে। মানে এরপরে আবার মানে ১০-২০ মিনিট পরে আমার এক দেবরের বোর দিয়ে কথা বলাইছে।
আশরাফুলের আম্মু তোমার মনিরা হসপিটালে। তখন আমি মনে করছি ওরা কি কোনো প্ল্যান নিয়ে ষড়যন্ত্র, কারণ আমি থাকি আমার বাবার বাড়ি, মনে করছি কি যে ওরা কি কোনো প্ল্যান নিয়ে আমার কি ষড়যন্ত্র করে এই কোনো কিছু করতেছে নাকি, মানে এই মানে মনের সাথে এই প্রশ্ন করতেছে। তখন আমার ফোনে আমার ওই হাজবেন্ডের বাড়ির অনেক নাম্বার ছিল, মানে আশেপাশের অনেক নাম্বার ছিল। তখন আমি তাদের ওই ফোনে মানে এই কথাটা সত্যি কি না মিথ্যা আমি যাচাই করে নিই। তখন আমি ফোনে কথা বলি, অনেকজনে ফোন দেই, মানে তখন রাত মনে হয় 12টা 1টা বাজে, আনুমানিক 12টা বেজে গেছে। মানে তখন আমি ফোন দিছি, অনেক ফোনই বন্ধ। কিন্তু আমার এক ননদের ফোনে ফোন দিছি, সে বললো কি ভাবি আমি তো মনিকের খবর আমি বললাম আপনি কোন জায়গা, বললো যে আমি আমার মেয়ের বাড়ি। আমি বললাম যে আমার মনিকের বলে এই হয়েছে। ভাবি আমি তো বাড়ি না, আমি আপনার খবরটা দিতে পারলাম না। তখন আমি একবার উঠতেছি একবার বসতেছি একবার উঠতেছি একবার, মানে আমি শুতে আর পাইতেছি, মানে খবরটা শুনে মানে আমি নিজের কাছে নিজের অনেক খারাপ লাগতেছে। কিন্তু অত রাত আমি কিভাবে বাইরেবো, যেহেতু বলতেছে হসপিটালে, আমি অনেক জিজ্ঞাসাও করতেছি। ও এর ভিতরে আবার ফোনটা বলতেছে কি, এর ভিতরে আবার আমার মনির ফোনে ফোন দিছে যে আমি আমার ছেলেদের কাছে আগে জিজ্ঞাসা করে নিই সত্যি না মিথ্যে। পরে ফোন ধরে হলো লিটন, মানে ওই ফোনটা রিসিভ করে হলো লিটন। আমি লিটন একবার খালি বললো, বললাম এই লিটন, মানে আমি ওর কাছে জোর তাপ দিয়ে বললাম এই লিটন আমার আশরাফুলের কি হয়েছে রে, কয় যে সমস্যা হয়েছে। কয় না যে কি সমস্যা হয়েছে, আমি তো ওরা কোথায়, কয় হসপিটালে। আমি ওরা আমার ভাইঙ্গে কয় না যে মারামারি হয়েছে কিংবা আপনার মনিকের মারিয়ে ফেলাইছে, এরকম কোনো তথ্য আমার কাছে দেয় নাই। তখন লিটনের কাছে ওই শব্দটাই খালি আমি শুনেছি, শোনার পরে আর ওর ওর অনেকবার ফোন দিছি, কিন্তু আমি ফোন রিং করছি, অনেকবার ফোন দিছি, ও ফোন রিসিভও করে নাই, আমার সাথে আর কথাও বলেনি। তখন মানে প্রায় 2টা বাজে, তখন হলো আমার দেবর আবার ফোন দিছে, ভাবি আপনার মনিকে ফরিদপুর নিয়ে গেছে। তখন আমি ওই যে কাজে নিয়েছে জানন, ওর নাম্বারটা আবার জোগাড় করছি, মানে ওর বোন আবার আমাদের বাড়ির পাশে বিয়ে দেয়া, তার বাড়ি গেছি, মানে তার স্বাস্থ্য বলতে ওই বাড়ির ভিতর যেহেতু ওর জালন দিচ্ছে, ওই বাড়ি গেলে আমি ওই নাম্বারটা জোগাড় করতে পারি। তখন ওই বাড়িতে নাম্বার জোগাড় করলি জালনের ফোন হলো বন্ধ। পরে আমি আবার ওই জালনের যে বউ নাই তারই বলছি কাকা তাহলে জালনের ফোন যেহেতু বন্ধ, তাহলে ওর বাবার ফোন নাম্বারটা আমার কাছে দাও, আমি কথা বলি। এই কথা বলি সেই নিজের ফোন দে জালনের আব্বার সাথে কথা বলি, জিজ্ঞাসা করছে যে আব্বা কোথায়, তা বলছে আমরা থানায়। তখন আমার মনের ভিতর বাড়িতে উঠেছে যে নিশ্চয়ই কোনো কারণ হয়েছে। তারপরে যে বলছে থানায়, তারপর বলছে কি ও আমি এর ভিতর আবার ওই যে চাচা ওই শ্বশুরের কাছে শুনবার বলছি যে শোনেন তো শাহজাহানের 2 ছেলে আশরাফুল আসাদুল ওকার কি হয়েছে। তখন যে এই কথা জিজ্ঞাসা করেছে তখন বলছে যে ওকার 2 ছেলে ফরিদপুর হসপিটালে মারা গেছে। তখন ফরিদপুর আমার 250 ফিটের কাছে আমার এক খালাতো বোন 250 ফিটের পাশে, তার মেয়েরাও হসপিটালে চাকরি করে, মানে নার্সিং করতেছে। তখন আরো অনেক এলাকার নার্সিং ছেলেরা ওই বাসায় খালাতো বোনের বাসায় কি করে, মানে নার্সিং করে প্রশিক্ষণ করতেছে। তখন আমার খালাতো বোনের বাপা আপনি তদন্ত নেন, 500 বেডে হসপিটালে যে তদন্ত নেন যে আশরাফুল নামে 11টা আনুমানিক 11টা এর ভিতরে কোনো রুগী কি ভর্তি হয়েছে না। তখন তারা যাই বলে, তখন তারা কয় কোন বিষয় নিয়ে ভর্তি হয়েছে, মানে এই জিজ্ঞাসাবাদ করছে। তখন আমার বোন আবার আমার তুমি জিজ্ঞাসা করো যে কি উপলক্ষে ওই বাচ্চাদের মারছে, এই রুগীর কি সমস্যা না বলি তার বাই করতে পারবেন অনেক রুগী। তখন আমি আবার ওই যে আমার চাচার কাছে গেছিলাম, জালনের বউ নাই, সে বলছে যে সে আবার জিজ্ঞাসা করছে, বলছে যে এরকম পঞ্চপল্লীর লোকেরা পূজার ঘরের ওই আগুন ধরানোর বিষয় নিয়ে আমার মনিরা ডাক দিয়েছে যে আপনাদের এই যে ঘরে আগুন ধরে গেছে, তারা ওই সন্দেহমূলক করে আমার মনিকের মারধর করে মারিয়ে ফেলে। তখন আমার বোন ওই বিষয় নিয়ে হাসপাতালে গেছে, শুনেছে জিজ্ঞাসাবাদ করছে, তখন তারাই বলছে যে হ্যাঁ এই যে আশরাফুল আসাদুল 2 ভাই মারা গেছে। তখন আমার বোন ডাইরে আসে, আইসা তোমার 2 ছেলে মারা গেছে। এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনা ঘটার পরে এখন পর্যন্ত যেই ঘরের ভেতরে এই ঘটনা
তারপরে আমরা আরো অনেকের নাম শুনছি, চেয়ারম্যান, অজিত, আরো কার কার নাম শুনছি। এই মূল যে আসামিরা, এই আসামিদের ভেতরে কাউকে কি এখন পর্যন্ত আটক করা হয়েছে? না, আমরা সঠিক জানতে পারিনি। মানে আপনারা যে অবস্থা এখন বিচার বা আটকের যে গ্রেপ্তারের যে অবস্থা চলছে, এটাতে আপনারা সন্তুষ্ট? না, আমি ফাঁসি চাই। আমার কথা যে আমার বাচ্চাকে যারা হত্যা করছে, আমি ওই যারা আমার বাচ্চাকে হত্যা করছে, আমি তার হত্যার বদলে হত্যা চাই। আমি এই বিচার চাই প্রধানমন্ত্রীর কাছে। না ঠিক আছে, আপনি প্রধানমন্ত্রীর কাছে ওই বিচার চান, আমরাও প্রধানমন্ত্রীর কাছে ওই বিচারই চাই। কিন্তু আমি বলছি যে ফাঁসি তো হবে বিচার হওয়ার পরে, তারপরে। কিন্তু এখন পর্যন্ত যে অবস্থা চলছে, তাদেরকে গ্রেপ্তারের যে প্রক্রিয়া, মাঝখানে দেখলাম যে পুরস্কার ঘোষণা করা হয়েছে। তো এই যে ঘটনা, এত বড় একটা ঘটনা ঘটলো, সেখান থেকে সবাই পালিয়ে গেল, কাউকে ধরা গেল না, এবং এখন অজ্ঞাত লোকজনকে ধরছে। সেইখানে যাদেরকে ধরা হচ্ছে তাদের ভেতরে অনেকে শোনা যাচ্ছে যে অন্যান্য রাজনৈতিক দলেরও নেতাকর্মী, এরকমও শোনা যাচ্ছে। তো এই যে ধরপাকড়, যা যা যে অবস্থায় মানে মানে এই মুহূর্তে যেটা চলছে, এইটা থেকে আপনারা সন্তুষ্ট কিনা? না, মানে কেন সন্তুষ্ট না, কেন মানে আপনারা মানে আপনাদের ক্ষোভটা কোথায়? আমি যেদিন ওই স্কুলের ভিতর যারা যারা আমার ছেলেদের হত্যা করছে, সবার যেদিন ফাঁসি হবে তখন আমি সন্তুষ্ট হব, তার আগে আমি সন্তুষ্ট হব না। কারণ আমার বাচ্চারা তারা নির্মম ভাবে হত্যা করছে, আমি তাদের ফাঁসি যতক্ষণ পর্যন্ত না দেখতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি খুশি না। আমি ওই বিচারের রাজি না। ফাঁসি হবে তখন আমি ওই বিচারের রাজি। কারণ আমার বাচ্চারা তো নির্দোষী। হুম, হুম। আমার বাচ্চারা অন্যায় করতো, আইন ছিল, আইনের মাধ্যমে আমার বাচ্চাদেরই দিত, শাস্তি দিত, আইন করতো। ওনারা নিজে হাতে আমার বাচ্চাদের হত্যা করলো, এর বিচার আমার যেহেতু আমার বাচ্চাদের হত্যা করছে, আমি হত্যার বদলে হত্যা চাই। তাদেরকে তো আর ফেরত দিতে পারবে না। তো আর্থিক একটা সুযোগ সুবিধা অন্তত রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া উচিত। তো এখন পর্যন্ত মানে বাংলাদেশ সরকারের বা স্থানীয় যে আপনাদের জনপ্রতিনিধি আছে, তারা কি পরিমাণে আপনাদেরকে আর্থিক সহায়তা করেছে? তারা এমনি আশ্বাস দিয়েছে, যে বলছে যে আমার একটা ঘর দিয়ে দেবে, একটা গাভী কিনে দেবে, একটা ছাগল দেবে। আমার তো বাচ্চা হারাই তো আর আমার ওইটাই পরিপূর্ণ হচ্ছে না। আমি তো বাচ্চা হারা, আমি কি সেই বাচ্চা ফিরে পাবো? আমি ফিরে পাবো, আমার মনে শান্তি এই সময় পাবো যখন দেখো যারা আমার বাচ্চাকে হত্যা করেছে, তাদের হত্যা হয়েছে, তখন আমার মনে শান্তি পাবো। যা যা বললেন, এই যে ছাগল, গরু, টাকা পয়সা, এগুলোকে আপনি হাতে পেয়েছেন এখন পর্যন্ত? না না না, আমি বাজেট করছে, এখন জানি না কোন কে সময় দেবে নাকি। এটা কে দিবে বলছিল আপনাদেরকে? এটা আমাদের যেটা আসলে আমরা ওই জায়গায় উপস্থিত ছিলাম না, তো আমাদের মাননীয় মন্ত্রী উনি অনেক সুন্দর ই করছে যে আহ, আমার যে বউনাই আর একটা গাড়ি, হয়তো শুনছেন যে কিছুদিন আগে চুরি হয়ে গেছিল, তারা একটা গাড়ি কিনে দিতে চাইছে। আবার তার যে কিছু ঋণ ছিল, সেটা ঋণের টাকাও দিয়ে দিতে চাইছে মন্ত্রী সাহেব, মানে তো 2 লাখ টাকা তারা দেওয়ার ঘোষণা করছে। আর এর ভিতরে মন্ত্রী সাহেব উনি, আমাদের যে মাননীয় মন্ত্রী, উনি বলছে যে মানে আমার বোনকে, যেহেতু তারই 2টা ছেলে এভাবে শহীদ হয়েছে, তার ছেলের জন্য আমরা একটা বাড়ি নির্মাণ করে দেবো, আর একটা ভালো দেখে একটা গাভী আর 2টা ছাগল, যাতে কতদিন উনি এটা লালন পালন আগে করে বলছিল মোটামুটি। এটা কতদিন এটা আগে হয়তো বিগত 1 সপ্তাহ হইতে পারে। হুম। যাই হোক, যে কোনো 1 সপ্তাহের ভিতরে যে কোনো একদিন, হয়তো 7-8 দিন, অতটা খেয়াল হবে না। তো আমাদের এরমেরই করছে। তারপর আমরা আমাদের মন্ত্রী সাহেবের বাসাও গিয়েছি, উনি আমাদের আশ্বস্ত করছে যে এর সাথে যারা জড়িত, এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, তাদের আহ, খুব খুব দ্রুতভাবে আর কি তাদের ধরা আর কি, তাদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে। সে বলছে যে এরমের দুর্ভাগ্যজনক ঘটনা আর না ঘটে, আর যারা এর সাথে জড়িত, আমরা তাদেরকে, আমার বোনকে আশ্বাস দিচ্ছি যে তাদের খুব দ্রুতই বিচারের আওতায় আনা হবে এবং কি বিচার কার্যক্রম সম্পূর্ণ করবে। এই কথা করা হচ্ছে সেটা মানে এখন পর্যন্ত যে অবস্থা, আপনার মনে হচ্ছে যে মন্ত্রী যেটা বলেছে সেইভাবে কাজ হচ্ছে মনে হচ্ছে আপনার? এখন তারা তো অনেক, যেহেতু আমরা যতটুকু দেখতেছি গণমাধ্যমে, তারা অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে
তবে যে আসামিগুলি ধরা পড়ছে তারা বলছে গণমাধ্যমে, আমাদের ডিসি মহোদয় নাকি দেখছি আর কি ফোনে, যে 11 জন না 12 জন তারা আটক করতে সক্ষম হয়েছে। কিন্তু এর ভিতরে যে আপনি তো হয়তো জানেন যে 30 তারিখে যে ভিডিওটা গণমাধ্যমে দেখা গেছে, যে ওর ভিতরে যারা ছিল পরিষ্কার মুখ, সবার সুন্দর করে চেহারা দেখা গেছে। এখন হয়তো এটা দেখার পরেও প্রশাসনের যারা এই দায়িত্ব আছে তারা হয়তো ই করতে পারবে যে এর সাথে, এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের হয়তো আইনের আওতায় খুব দ্রুত আনতে পারবে তারা, হয়তো আমার মনে হচ্ছে এটা। কিন্তু সেইটাও তো বেশ কয়েকদিন হয়ে গেল, মানে এখন পর্যন্ত সেই চেয়ারম্যান কিংবা ওইখানকার যেসব হিন্দু যেই নেতারা আছে তাদের কাউকে যে ভিডিওটার কথা বলতেছি এটা হলো গতকাল 30 তারিখ, মানে একদিন আগে এই ভিডিওটা পরিষ্কার ভাবে আর কি গণমাধ্যমে দেখা গেছে যে ওই ভিতরে মানে আমাদের বাইক দিয়ে তখন কিন্তু কোনো অত্যাচার করা হয়নি, ওদেরকে মানে বাঁধতেছে, ওদেরকে মারার একটা প্রস্তুতি, মানে স্কুলের রুমের ভিতরে আটকানো দেখা গেছে, আর বাহিরে অনেক লোকজন আছে ওর ভিতরে। এখন হয়তো চেয়ারম্যানের দেখা গেছে, মেম্বার, তারপরে ওই জায়গা আরো ছিল অনেক লোকজন। এখন সবাই তো আর চিনি না, গণমাধ্যমে ওই চেয়ারম্যান মেম্বারের কথা উল্লেখ করছে, সেই হিসেবে আর কি ওই দুইটা মুখ একটু চিনা। আমাদের একটাই দাবি, হয়তো আপনার মাধ্যমে হয়তো দেশ দেখবে, মানে সারা দুনিয়াবাসী হয়তো দেখবে, তবে আমাদের একটাই, আমাদের প্রধানমন্ত্রী ওর ভিতরে যারা নিরীহ তাদের কথা বলবো না, কিন্তু ওই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের যে শাস্তি হওয়ার দরকার, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি করবে আশাবাদী আমরা। আমার এই যে বোনের 2 সন্তান হারাইছে, এমন সন্তান, এমন কোল হারার জন্য কোনো মা না হয়। অতিশেরে একটা কথাই বললি, আমার বোনও অসুস্থ, আমরা ওর সাথে অসুস্থ, কারণ এমন একটা ঘটনার পর কোনো পরিবারের লোকজন সুস্থ থাকতে পারে না। সর্বোপরি একটাই কথা আমাদের, যে গতকাল যে ভিডিওটা পুরোপুরি সবার ছবি দেখা গেছে, যে ওর সাথে যারা জড়িত, কি ওদেরকে যারা পিটায় হত্যা করছে, হয়তো স্কুলের ভিতরে তাদের প্রায় সবার মুখ চিনা হয়ে গেছে, হয়তো প্রশাসনের লোকজন ওই ভিডিওটা তাদের নজরেও হয়তো গেছে। আমরা চাই যে প্রকৃত যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত, মাননীয় প্রধানমন্ত্রী উনি চাইলে অতি দ্রুত এটাকে বিচারের আওতায় আনতে পারবে। আচ্ছা, আমার কোশ্চেনটা হচ্ছে যে আপনারা রাজনৈতিকভাবে এলাকায় কি কোনো দলকে সরাসরি সমর্থন করেন এরকম? না, আমরা কোনো দলের সমর্থনই করি না, তবে সুস্থ একটা বিচার বলতে এটাই যে আমরা তো সাধারণ মানুষ, বুঝছেন, আমরা যতটুকু এই যে যাটা আমাদের সন্তান হারাইছি, এখন আমরা ওই গণমাধ্যমে যেটুক দেখছি ওইটুক দেখেই কথা বলতেছি। আমাদের ওই পরিশেষে আমরা হয়তো অনেক গোছায় কথা বলতে পারবো না, তবে একটা কথাই আমাদের, যে ওই স্কুলের ভিতরে যারা আমাদের এই ভাই নিয়ে আমার বোনের ছেলেকে যারা নির্মমভাবে হত্যা করছে, মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা তাদের ফাঁসি চাই। আমাদের এই কোনো মাস কোলের উপর আর খালি না হয়। অন্য যে কজন আহত হয়েছে সে ব্যাপারে কি জানেন? সে ব্যাপারে বলতে যতদূর জানতে পারছি যে তারা হসপিটালে আছে, তাদের অবস্থা গুরুতর, একজন আহত বেশি গুরুতর, তাকে ঢাকা কোন এক হসপিটালে আছে, আর একজন ফরিদপুরে আছে, এর বাইরে আর জানি। আচ্ছা, তাদেরকে কি সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতা জানাচ্ছেন করা না, হচ্ছে? এটা আমরা আসলে জানি না, দেশে না দেশে এটা বলতে পারবো না, মানে জানি না। মানে যতটুকু জানি যে আমার বোনের জন্য ওই যেটা আমাদের মাননীয় মন্ত্রী করছে, তারপরে এবং কি ওই ঘোষণার পরেও এসিলেন, মানে উনি নিজে বাড়িতে এসে মানে খাবার অনেক কিছু আমাদের বাড়িতেও এসে দিয়ে গেছে, মানে চাউল ডাউল তেল লবণ এই সব কিছু খাবার দিয়ে গেছে আমাদের বাড়ির, এসে দিয়ে গেছে আমার বোনের। আচ্ছা, আর্থিক ভাবে কথাটা আমি বলি, আর্থিকভাবে যতটুকু সহায়তা আপনারা পেয়েছেন আপনার সন্তানের জীবনের বিনিময়ে, তো সেটা টোটাল আপনারা জানেন, সরকার আমাদের 2 লাখ একটা করবে, একটা দিবে বলেছেন। তো আর্থিক যেটুকু সুবিধা আপনাদেরকে দেওয়ার আশ্বাস দেওয়া ভাষ্য অনুযায়ী পর্যন্ত পান, যদি পান এটুকু আপনাদের জন্য যথেষ্ট। আসলে যেটা হারাইছি আমরা মূলত, তবে সরকার আমাদের যতটুকুই করছে, আমাদের মাননীয় মন্ত্রী যতটুকু আমাদের আশ্বস্ত করছে, সে বলছে যে আরো আমরা আপনাদের পাশে আছি,
যে সময় যেটা মানে যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য। আসলে আপনাদের সন্তান যেহেতু মাননীয় মন্ত্রীর কথা বলছে যে আপনাদের সন্তানকে দিতে পারবো না, এর যে একটা বিচার ব্যবস্থা সুন্দর যাতে এদের সাজা হয়, সেই প্রশ্ন করেছে এদের যে যাতে যেভাবে মানে সর্বোচ্চ শাস্তি হয় সেটা আর কি আমাদের আশ্বাস তো করছে। ওকে, আমি সেটাই বললাম যে উনি যতটুকু আপনাদেরকে সহায়তা করার আশ্বাস দিয়েছেন সেটুকু আপনাদের জন্য যথেষ্ট, তাই তো? আর কোনো সহায়তা আপনাদের আসলে আমাদের তো সাহায্যটা ওটা বড় কথা নয়, আমাদের তো সন্ধান হারাইছি, আমাদের বিচারটাই হলো ওইটাই বড়। ওই পর্বটা আমরা আমরা শেষ করব। সর্বোচ্চ আমি এখন শুধু অর্থনৈতিক জায়গাটাই করছি যে আমরাও তো মানুষ, আপনারা মানুষ। আমরা জানি যে আপনার দুটো সন্তান তারা কাজ করতো, এখন উনি তো একজন অসহায় মা, আপনার বোন। তো সেক্ষেত্রে ওনাকে তো বাঁচতে হবে, যে দুজন চলে গেছে তারা তো গেলই, ওনাকে তো বাঁচতে হবে, বাঁচার জন্য তো অবশ্যই টাকা তো লাগবেই। আমি সেই কথাটাই বলছি যে যতটুকু দিয়েছে ততটুকু দিয়ে আপনার চলবে, নাকি আপনাদের অর্থনৈতিক সমস্যাটাও আরো বা আপনাদের আরো সহায়তা প্রয়োজন কিনা? আমি আপনাদের বিচারের পার্টটা আমরা দর্শক শুনেছি, আপনার বিচার চান, তাদের ফাঁসি চান। আমি অর্থনৈতিক জায়গাটা শুধু জিজ্ঞেস করছি। সেইটা কি আর পূরণ হওয়ার জায়গা? যেখানে হয়তো আপনারা জানেন কি বলছি যে আমার বোন আমার ওই সংসার থেকে আলাদা, যেহেতু এখন সে একটা সংসারে থাকলেও কিন্তু সেই সংসারও আমার বোনই করে না, আমার বোন আমার বাবার মানে আমাদের বাড়িতেই থাকে। ওরা দুই শয়তান কাজের উপযুক্ত, তারাও মানে দেখি কথাবার্তা বলতে দেখছি, এখন তারা শিয়ানা হয়েছে, তার মাকে আশ্বাস করছে আমরা এখন বড় হয়ে গেছি, এখন আর তোমার কোনো কষ্ট নাই মা। এরকম আমাদের সামনে এরকম কথাবার্তা বলছি, কি বলা হয়েছে। এখন আসলেই আমার বোন তো নিঃস্ব হয়ে গেছে, এখন তার 8 বছর একটা সন্তান আছে, তাকে মানুষ করবে মানে কি করবে, সে কিভাবে তার সন্তানদের, এখন তো সে মনে করেন যে বলবো পাগল পাড়া। এখন তাকে সান্ত্বনা দেবো কি? দুইটা কথা ভালো বললে দুইটা কথা মানে কি বলে না বলে, আর এমন সিচুয়েশনে আসলে তো কোনো মা স্বাভাবিক থাকতেও পারে না। আচ্ছা, যাই হোক, আমরা বিচার তো অবশ্যই চাই। বাংলাদেশের সব মানুষের কাছে আমাদের অনুরোধ, আমি হয়তো ওইটা নিয়ে অন্য আরেকটা অনুষ্ঠানে আমার আমন্ত্রণ জানাইতে পারি। আপাতত আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে যারা যেভাবে পরিবারটাকে যদি অর্থনৈতিক মনে হয় ওনাদের এটা এখন খুব প্রয়োজন। আমি মাঝখানে থাকতে চাচ্ছি না, আপনারা নিজেরা খুঁজে যদি ওনাদের তাহলে ওনাদের কাছে আপনারা সাহায্য করুন। স্থানীয় লোকজন যারা আছেন, বিত্তবান মানুষ আছেন, আমাদের অনেক সংগঠন আছে, সেই সংগঠনগুলো সরাসরি মধুখালী ডোমাইন, সেখানে গেলে আমাদের পেয়ে যাবেন। ওনাদের পরিবারটাকে আর সবশেষ বাংলাদেশ মানে নাচতেও যে একটা পরিবারের যদি একটা গোয়েন্দা সংস্থা হয়ে থাকে, পরিবারের একটা মায়ের এই দুইটা সন্তানকে করা হলো, যে ষড়যন্ত্র নাটক সাজানো হলো, বিচার অবশ্যই আল্লাহ করবেন। পুলিশ প্রশাসন যারা না পারেন, মনে হয় আপনাদের এটাও জানানো উচিত, সেটা মানুষের অধিকার আছে। সবাই ভালো থাকবেন। আমি শারীরিকভাবে আমি অ্যালার্জি আক্রান্ত, করবেন আমাদের জন্য আশাদুল এবং আশাদুল আর সবাই দোয়া করে আল্লাহ যেন এই ধরনের শোক ভালো থাকেন। আল্লাহ হাফেজ।